বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধ 1971 সালের বীর শহীদ থেকে শুরু করে গত 16 বছর এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ জনগণের আশা এবং ভরসার আশ্রয়স্থল। আমরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে এত শ্রদ্ধা করি এই পৃথিবীর মধ্যে বর্তমানে আমাদের পিতা মাতা পরে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার স্থলে রেখেছি এবং রাখতে চাই। কিন্তু গত 16 বছরে আমরা দেখেছি যে এই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড, বিদ্রোহ বলবো না, হত্যাকাণ্ড, সুপরিকল্পিত হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী গত 16 বছরে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই এবং বিডিআর বিদ্রোহের পর থেকে, হত্যাকাণ্ডের পর থেকে যত সেনাবাহিনীর প্রধান এসেছেন প্রত্যেকটা সেনাবাহিনীর প্রধানই বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এবং মেজর জেনারেল আজিজ এই সেনাবাহিনীকে একেবারেই শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক মহলেও সেনাবাহিনীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সেখান থেকে বর্তমান ওয়াকারুজ্জামান যে আছেন আমাদের সম্মানিত সেনাপ্রধান, ওনার নেতৃত্বে যে সেনাবাহিনী তাকে আমরা মনে করেছিলাম যে এবার একটু শক্ত অবস্থানে আসতে পারবে। কিন্তু আজকে বাংলাদেশ সেনাবাহিনী এই ছাত্র জনতার আন্দোলনের একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি এতটাই ক্ষুণ্ণ করেছেন যা আজকে দেশে বিদেশে সাধারণ জনগণের সাথে আলোচিত হচ্ছে। যে সেনাবাহিনীর মতো একটা সুদক্ষ, জ্ঞানী, মানে একটা কর্মঠ বাহিনী, দেশপ্রেমিক বাহিনী কেন এই বিতর্কিত সিদ্ধান্ত নিল? আমরা সাধারণ মানুষ কখনোই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারি না। কোনো অকেশন উপলক্ষে, সেটা হতে পারে ঈদ, হতে পারে 16 ডিসেম্বর বা হতে পারে 26শে মার্চ উপলক্ষে আমরা সাধারণ মানুষ দর্শনার্থী হিসেবে যদি আমরা ক্যান্টনমেন্ট দেখতে চাই আমরা পারি না। কিন্তু এই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিভাবে হত্যাকারী, যাদের বিরুদ্ধে গণহত্যা এবং হত্যার মামলা, যা ফৌজদারি অপরাধীরা কিভাবে তারা ক্যান্টনমেন্টের ভিতরে আশ্রয় নিল এবং যার জন্য সেনাবাহিনীর যে সুনাম ছিল এবং গত ছাত্র জনতার আন্দোলনে সেনাবাহিনীর যে পদক্ষেপ এবং ভূমিকা যা দেশ এবং বিদেশে প্রশংসা কুড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে আইএসপিআর যখন একটি স্টেটমেন্ট দিল যে সেখানে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হয়েছিল, তারপরে থেকে এই বিষয়টা বিতর্ক না শুধু টপ অফ দ্য কান্ট্রি এবং টপ অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে। আমি বুঝতে পারলাম না সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে বুদ্ধি দেওয়ার মতো কি আর একজন লোকও ছিল না যে এরকম সন্ত্রাসী ফৌজদারি অপরাধীদের ক্যান্টনমেন্টের ভিতরে আশ্রয় দিলে এক সময় আমাদের সুনাম নষ্ট হতে পারে। এই কাজটা কে করলো? কে সেনাবাহিনীকে পরামর্শ দিল? কার পরামর্শে করলো? এবং সেনা আশ্রয়ে কোন কোন সন্ত্রাসীরা ছিল আজকে আমরা এখনো জানতে পারলাম না। এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা
গত যে তত্ত্বাবধায়ক আমল সরকারের আমলগুলো আমরা দেখেছি, যখন একটি সরকার ক্ষমতা থেকে স্কুলে গিয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরে থেকে আমরা দেখেছি যে যৌথ বাহিনী নামের একটা বাহিনী গঠন করে সারা দেশে চিরুনি অভিযান দিয়ে অস্ত্র উদ্ধার করেছে। কিন্তু বর্তমান সেনাবাহিনীর নেতৃত্বে আমরা এই ধরনের কোনো অভিযান কর্মকাণ্ড দেখলাম না। তার মানে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী কী বোঝাতে চাচ্ছেন আমরা সাধারণ জনগণ তো জানতে চাই। আমরা দেখেছি যে গত 16 বছরে এই সরকার যে সমস্ত অস্ত্র লাইসেন্স দিয়েছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই লাইসেন্সগুলো বাতিল করেছিল, কিন্তু সেই অস্ত্রগুলো এখনও অনেকে জমা দেয় নাই। তাহলে সেই অস্ত্রগুলো কোথায়? এবং এই শেখ হাসিনা এই আন্দোলনের সময় জনগণের উপরে অস্ত্র ব্যবহার করেছে, মারণাস্ত্র ব্যবহার করেছে, সেই অস্ত্রগুলো উদ্ধার হলো না। সুতরাং অনতিবিলম্বে সেনাবাহিনীকে তার স্বরূপে ফিরে আসার জন্য, তার সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ জনগণের যে বিশ্বাস, আস্থা, ভরসা, শ্রদ্ধা, সেগুলো যদি উঠে না যায়, তাহলে কিন্তু এই দেশে আরেকটা বিদ্রোহ হতে পারে। সুতরাং সম্মানিত সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে বলবো, অনুগ্রহ করে আপনারা সন্ত্রাসীদের গ্রেফতার করুন এবং কোন কোন ফৌজদারি অপরাধী সন্ত্রাসীদের আপনারা আশ্রয় দিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। সকলকেই ধন্যবাদ। পরিশেষে আমি আমার সম্মানিত প্রবাসী ভাইদের বলবো যে আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ হুন্ডি বা অবৈধ পথে না পাঠিয়ে বৈধ চ্যানেলের মাধ্যমে পাঠান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠান, আপনার যেই ব্যাংকে আস্থা হয় সেই ব্যাংকের মাধ্যমে পাঠান। কারণ আপনারা জানেন আমাদের দেশ বর্তমানে অর্থনৈতিক ক্লান্তির কাল চলতেছে। সুতরাং আপনাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমাদের দেশ আবার ঘুরে দাঁড়াতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।